গল্পের নাম অন্যরকম প্রেমানুভূতি। লেখনীতে অস্মিতা রৌদস্যী। গল্পের শেষ অংশ। বাসর ঘরে শুয়ে নাক ডেকে ডেকে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। ভয় প্লাস রাগ প্লাস কান্না সব মিলিয়ে আমাকে একটুও ঘুমোতে দিচ্ছে না। মন চাচ্ছে ছুটে নিজের বাসায় চলে যাই, তাও আবার ও অভ্র মাথাটা ফাটিয়ে। ইচ্ছে করছে ওই হনুমানটারে ধরে উড়াধুরা পিটনি দিতে। বেটা খাটাস হনুমান, কানকাটা পাঙ্গাস মাছ, লেজকাটা টিকটিকি, তুই বিধবা হবি দেখিস। এটুকু বলেই নিজের মুখ চেপে ধরলাম। নিজেই এখন নিজের উপর বিরক্ত হচ্ছি। ইচ্ছে করছে নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলি। কি সব আজগুবি কথাগুলাই না বলছি আমি। উই বেটার বউ তো আমি। মানি না নাই মানি। আর আমি কি আমারই মৃত্যু কামনা করছি ভাবা যায়? এসব ভাবছি তখনই দরজাটা খট করে উঠল। সাথে সাথে আমার বুকটা ধক করে উঠল। নিশ্চয় উই অভ্র হনুমান আসছে। যদি জোর করে স্বামীর অধিকার ফলাতে আসে তবে। আর এমনিতেই লোকটা লুচু স্বভাবের। এসব ভাবতেই একটা শুকনো ঢোক গিললাম আমি। আমি চুটি মেরে শুয়ে চোখ বুজে ঘুমানোর নাটক করছি। দেখি লোকটা কি করে। অভ্র রুমে ঢুকেই দেখল তার শুভ্রপরী ঘুমে কাত হয়ে পড়ে আছে, তা দেখে মুচকি হাসল সে। বাসর রাতে নাকি বউ তার স্বামী সালাম করে, দুধ খাইয়ে দেয়, গল্পসল্প করে, আর আমার বউ। আল্লাহ, কি কপাল আমার! এসব ভাবতে ভাবতেই কাবার্ড থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকল অভ্র। দরজা বন্ধের শব্দে চোখ খুলে মাথা ঘুরিয়ে পেছনে ফিরে তাকালাম আমি। ওয়াশরুমের দরজা বন্ধ মানে লোকটা ওয়াশরুমে আছেন। হঠাৎ বুকটা মোচড় দিয়ে উঠল। চোখ দিয়ে কষ্টের নোনাজল ঝরতে লাগল। এই লোকটা আসলেই খুব খুব বাজে। জোর করে আজ আমাকে বিয়ে করেছে, মতের বিরুদ্ধে। যদিও বিয়ে আরও 1 মাস পরে হওয়ার কথা ছিল। কিন্তু এই বাজে লোকটা আজকেই আমাকে জোর করে বিয়ে করছে। ফোর্স করছে বিয়ের জন্য। শুধু বাবা মায়ের জন্য মুখ ফুটে কিছু বলতে পারিনি। লোকটা যে এতটা নিচু মনের মানুষ তা আমি আগে থেকেই জানতাম। বাট এতটা। দরজা খোলার শব্দে চোখ মুছে তাড়াহুড়া করে ওপাশ ঘুরে চোখ বুজে রইলাম। হঠাৎ কারো স্পর্শে কিছুটা কেঁপে উঠলাম। বুঝলাম ইনি অভ্র খাটাস। ভয়ে কলিজা শুকিয়ে যাচ্ছে, অজানা ভয়। হঠাৎ তিনি আমাকে তার দিকে ঘুরিয়ে তার বুকের সাথে চেপে ধরলেন। আমি ভয়ে তাকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ধপাস করে বিছানায় বসে তার দিকে বর্বর চোখ করে তাকিয়ে রইলাম। আমার সেই তাকানোতে ছিল একরাশ রাগ প্লাস লজ্জা প্লাস ভয় প্লাস অস্বস্তি। আপনার লজ্জা করে না একটা মেয়েকে এভাবে টাচ করতে? লুচুর হদ্দ একটা। ক্যারেক্টারলেস একটা ঘুমিয়ে থাকা নিষ্পাপ মেয়ের উপর সুযোগ নিতে। আপনার ঘরে কি মা বোন নাই নাকি? হ্যাঁ। রেগে গড়গড় করে মনের কথাগুলো বলে ফেললাম আমি, কোনো কিছু না ভেবেই। এবার তিনি আমার হাত টেনে নিজের বুকের সাথে চেপে ধরে দুষ্ট হেসে বললে, তুমি আমার কাছে পর নারী নাকি? তুমি আমার বউ। তোমাকে যখন ইচ্ছা তখন স্পর্শ করতে পারি। তুমি আমার প্রপার্টি। এই অভ্রের পার্সোনাল প্রপার্টি। এই দুনিয়াতে তোমার উপর শুধু আমার অধিকার আছে। কবুল বলার পর তুমি নিজের উপর নিজের অধিকার হারিয়েছ। আর কি যেন বলছিলে আমি লুচু? আমি তো এখনো সামান্যতম লুচু গিরিও করিনি। তবে তুমি চাইলে। আমি হা হয়ে তার কথা শুনলাম। আর অবাক হলাম এই ভেবে যে আজ উনি আমার কথায় রাগ করার বদলে হাসছে। আবার ওনার কথাগুলো আমার শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। রাগে আমার হাত পা কাঁপতে লাগল। আমি কারো সম্পত্তি না মিস্টার অভ্র শেখ। আমি মানুষ, আর মানুষ কোনো সম্পত্তি না। না কারো সম্পত্তি হতে পারে। আমি আমার মতো চলতে পছন্দ করি। কারো অর্ডারে চলা আমার পক্ষে সম্ভব নয়। আর আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। আর স্ত্রীর অধিকার তো দূরে কথা। অভ্র কাছ থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করতে করতে বললাম আমি। হঠাৎ অভ্র আমাকে তার বুকে আগের তুলনায় দ্বিগুণ জোরে চেপে ধরলেন। আবার তাকে নিজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করছি। হঠাৎ ঠোঁট কারো স্পর্শ পেয়ে চোখ বড়বড় করে তাকিয়ে দেখলাম অভ্র আমার ঠোঁটে তার ঠোঁট মিলিয়ে দিয়েছে।
আর রুডলি কিস করেই যাচ্ছে। আমি এবার আরও দ্বিগুণ রেগে গেলাম। অভ্রের পিঠে কন্টিনিউসলি থাপ্পড়, ঘুষি, চিমটি দিচ্ছি, কিন্তু তিনি আমায় ছাড়ছেন না, বরং আরও রুলিভাবে কিস করছেন। প্রায় 5 মিনিট পর ছাড়ল আমার উই হনুমানটা। আমি থম মেরে বসে আছি। চোখ দিয়ে পানি পড়ছে, ঠোঁট অসম্ভব জ্বালাপোড়া করছে। এত খারাপ বাজে মানুষ কিভাবে আমার স্বামী হতে পারে? এদিকে অভ্র মেঘার অবস্থা দেখে মিটিমিটি হাসছে। বেইব বিয়ের পর প্রথম স্পর্শ এটা আমার তরফ থেকে। আমার কিন্তু তোমার ঠোঁট দুটো বেশ পছন্দ হয়েছে। ভীষণ টেস্টি তোমার ওই গোলাপি ঠোঁট দুটো। এই রকম ঠোঁটের টেস্ট আমি প্রতিদিন চাই কিন্তু। আর তোমাকে কিন্তু ভীষণ হট লাগছে ওড়না ছাড়া। বলেই মেঘার দিকে তাকিয়ে চোখ মারল অভ্র। নীলাদের বাসায় এসে শাড়িটা বদলে কামিজ পরে নিয়েছিল মেঘা। অভ্র কথায় নিজের দিকে তাকিয়ে বিষম খেলাম আমি। ওড়না নেই গায়ে। তাই চট করে পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে নিলাম। তা দেখে উই লুচুটা শয়তানি হাসি দিল। ইচ্ছে করছে বেড়ার সব দাঁতগুলো ইন্দুরে দান করে দিই। অভ্র মিষ্টি হেসে খাট থেকে নেমে কাবার্ডের কাছে গেল। কাবার্ড থেকে একটা বক্স বের করে খাটে গিয়ে মেঘার সামনে পুনরায় বসল। বক্স থেকে একটা সোনার চেনও বের করল। তারপর মেধাকে পরিয়ে দেয়ার চেষ্টা করল, কিন্তু মেঘলা বাধা দিল। তুমি আমার কাজে যদি এবার বেগরা দিছো, তো একটু আগে কি হয়েছিল? এখন কিন্তু তার চেয়ে বেশি কিছু হয়ে যাবে। চুপচাপ পুতুলের মতো বসে থাকো। অভ্র কিছুটা রাগী রাগী কণ্ঠে বলল। এরপর অভ্র বিনা বাধায় সোনার চেনটা মেঘাকে পরিয়ে দিল। তারপর হাতে একজোড়া সোনার চিকন চুড়ি পরিয়ে দিল। কানে একজোড়া ছোট ছোট দুল পরিয়ে দিল। তারপর কপালে ডিপকিস করল। মেঘা কিছুটা নড়েচড়ে কেঁপে উঠল। অভ্র দুচোখ ভরে তার শুভ্রপরীকে দেখতে লাগল। অন্যরকম লাগছে আজ মেঘাকে। কানে দুল, গলায় চেনো, হাতে চুড়ি, আংটি, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে। সদ্যবিবাহিত লাগছে তাকে। আর অভ্র তার সদ্যবিবাহিত বউয়ের সৌন্দর্য অনুভব করেছে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ নিজেকে মনে করছে অভ্র। আমি চুপচাপ হয়ে সেইতক্ষণ ধরে বসে আছি, আর এই খাটাসটা আমাকে দেখেই চলেছে। এবার আমার খুব ঘুম পাচ্ছে, তাই হাই তুলতে তুলতে গা এলিয়ে দিলাম বিছানায়। সামনে খাটাস আমাকে দেখেই চলেছে, বাট কিছু করার নেই। চোখ দুটো আর খুলে রাখতে পারছি না। অভ্র হেসে লাইট অফ করে শুয়ে তার শুভ্র পরীকে দেখতে লাগল। ব্যালকনি থেকে আসা খানিকটা আলো এসে মেঘার মুখে পড়েছে। তাতে আর বেশি মায়াবী লাগছে মেঘাকে। অভ্র কিছুক্ষণ দেখে মেঘাকে বুকের সাথে জড়িয়ে চোখ বুজো মনে মনে বলছে, আজ আমি আমার অস্তিত্বতে নিজের করে পেয়েছি। আল্লাহ রহমতে আমার জীবনের আলোকে আমার কাছে পেয়েছি। আমার শুভ্রপরী এখন শুধুই আমার। এতদিন তোমার দহনের পুড়েছি আমি, মিসেস শেখ। এবার তো তোমাকেও সেই দহনের পুড়তে হবে। রাতের ঘুম হারাম করেছিল তোমার উই টানা টানা হরিণী চোখ। কুঁচকে যাওয়া ভ্রু দুটো, তোমার ঠোঁটের নড়াচড়া আমার বুকে ঝড় তুলতে এক নিমিষেই। তোমাকে দেখলে নিজের মধ্যেই থাকতাম না তখন। নেশা না করেও কেমন মাতাল মাতাল লাগত নিজেকে। কারণ তুমিই তো আমার নেশা। যে নেশা কাটবে না আজীবন। ও অনেক অপেক্ষা করছি কখন তোমাকে নিজের করে পাব। অবশেষে আজ তোমাকে নিজের করে পেয়েছি। এর চেয়ে সুখের আর কিছুই হতে পারে না। আকাশে আজ থালার ন্যায় চাঁদ উঠেছে। সেই চাঁদের আলো ছড়িয়ে পড়ছে আশেপাশে। কিছুটা আলো গিরিল ভেদ করে মুখে এসে পড়ছে মিঠির। এদিকে মিঠি ব্যালকানিতে দাঁড়িয়ে একমনে আকাশের দিকে চেয়ে আছে আর আর গাইছে তার প্রিয় গানটি। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে অন্ধ করে রাখে তোমারে, দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে দেখিতে। ওহে ক্ষণিক আলোকে আখির পলকে।
তোমায় যবে দেখিতে ওহে হারাই হারাই সদা হয় ভয় হারাই হারাই সদা হয় ভয় হারাইয়া ফেলি চকিতে আশ না মিটিতে হারাইয়া পলক না পড়িতে হারাইয়া হৃদয়টা না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না পরের টুকু নিজ দায়িত্বে শুনে নেবেন। গানটা শেষ হতেই টুপ করে এক ফোঁটা জল চোখের কোণ বেয়ে পড়ল মিঠির। বুক চিরে বেরিয়ে এলো তার দীর্ঘশ্বাস। হৃদয় জুড়ে তার বিষাদের ছায়া। মুখ জুড়ে আমাবস্যার রাতের মতো কালো অন্ধকার নেমে এসেছে। কিছু একটা ভাবতেই ম্লান হাসল মিঠি। কাকে ভালোবাসে সে, যে তার ভালোবাসার কানাকড়িও জানে না? কাকে ভালোবাসে সে, যে তাকে কখনো সিরিয়াসলি নেয়নি? বোঝার চেষ্টা করেনি তার অনুভূতি, অনুভব, আকাঙ্ক্ষা, ইচ্ছে। তার সব অনুভূতি মজা করে হেসে উড়িয়ে দিয়েছে। যে কিনা তার অনুভূতি অন্য কারো জন্য জমিয়ে রেখেছে। যাই হোক, তবুও তাকেই ভালোবাসে মিঠি। তার স্বপ্নকুমারকে, তার ছোট্ট বেলার ভালোবাসা যে সে। ক্লাস 10 থেকে তার মায়ে পড়ে আছে মিঠি। মিঠি জানে তার স্বপ্নকুমার ভালোবাসে অন্য কাউকে, কিন্তু তবুও মিঠি তার স্বপ্নকুমারকে 2.5 বছর ধরে একতরফা ভালোবেসে এসেছে। আর সারা জীবন ভালোবেসে যাবেও। এসব একমনে ভাবছে মিঠি। আজ তার দুচোখে পাতা এক হবে না। নির্ঘুম কাটবে আজকের রাত মিঠির। আরেকদিকে মদ খেয়ে মাতাল হয়ে রুমের এক কোণায় পড়ে আছে হৃদ। কোনো ক্রমে মেনে নিতে পারছে না তার মেঘু এখন অন্য কারো বউ। তার মেঘু আর তার নেই, শুধুমাত্র তারই ভুলের জন্য। 2 বছর প্রেমের নাটক করতে করতে কখন যে মেঘাকে ভালোবেসে তা সে নিজেও জানে না। কিন্তু এখন জানতে পেরেছে, বুঝতে পেরেছে যে সে মেঘাকে ভালোবাসে, বড্ড ভালোবাসে। এত চেষ্টা করার পরেও মেঘাকে সে নিজের করতে পারল না। মেঘা এখন অন্য কারো সাথে একসাথে এক বিছানায় থাকবে, তার বুকে মাথা রেখে ঘুমাবে। ভাবতেই হৃদের হৃদয় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। দুমড়ে মুচড়ে যাচ্ছে তার হৃদয় সহ তার সমস্ত দুনিয়া। মদ খেয়েও যেন মেঘাকে ভুলতে পারছে না হৃদ। বারবার মেঘার মায়াবী ফেসটা তার চোখে ভেসে উঠছে। আর মেঘার সাথে কাটানো মুহূর্তগুলো। মেঘা হৃদ ছাড়া কিছুই বুঝত না। সারাক্ষণ হৃদ হৃদ বলে বিরক্ত করত তাকে। এতে খুব বিরক্ত হতো হৃদ। আজ সেই বিরক্তগুলো ফিরে পেতে চাইছে হৃদ। বাট পাচ্ছে না বা পাবে না। মেঘলা এখন তার ধরা ছোঁয়ার বাহিরে। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠতে নিলেই উঠতে পারি না। দুটো শক্ত হাত আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। সে আর কেউ নয়, অভ্র। বিরক্ত হয়ে হাত দুটো সরিয়ে বিছানা থেকে উঠে সোফার উপর রাখা লাগেজ থেকে একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। এই লোকটা আমাকে জ্বালিয়ে মারছে। লোকটার ব্যবহারের জন্য আরও বেশি করে সহ্য হচ্ছে না তাকে আমার। সব দিক দিয়ে পারফেক্ট হলেও ক্যারেক্টারের দিক দিয়ে বড্ড লুজ। মনে মনে আরও অনেক রকমের কথা বলতে বলতে শাওয়ার নেয়া শেষ করলাম। ওয়াশরুম থেকে বেরোতেই চোখ গেল অভ্র দিকে। পায়ের উপর পা তুলে সোফায় বসে ফোন টিপছে। আমি তাকে উপেক্ষা করে আয়নার সামনে গিয়ে চুলগুলো আছড়াতে লাগলাম। আচমকা কারো উত্তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে আমার ঘাড়ে। কিন্তু পারফিউমের ঘ্রাণে বুঝতে পারলাম এ আর কেউ নয়, অভ্র লুচু। দাঁড় হয়ে পেছনে ঘুরে কোমরের হাত দিয়ে দাঁতে দাঁত চেপে তার দিকে তাকালাম। কি হয়েছে, বিরক্ত করছেন কেন? কাল রাতে বিরক্ত করে মন ভরেনি, তাই সাত সকালে আবার বিরক্ত করার জন্য উঠে পড়ে লেগেছেন? হ্যাঁ, রেগে বললাম আমি। অভ্র মুচকি হাসল মেঘনার কথায়। আজ প্রথম খোলা চুলে মেঘাকে দেখছে সে। আমি আপনাকে বিয়ে করব না, করব না, করব না। ব্যাস। আপনার মতো খাটাসকে বিয়ে করার কোনো ইচ্ছেই নেই আমার। আপনার আমার বিয়ে ঠিক হয়েছে বলে এমন নয় যে আপনাকে আমায় বিয়ে করতেই হবে মিস্টার অভ্র। যেদিন বিয়ে হতো সেদিন আমি বিয়ের আসর হতে পালিয়ে যেতাম। এই প্ল্যান ছিল আনার। আর আপনি কিনা হুটহাট করে বিয়ে করতে চাইছেন। আজব লোক তো বটে আপনি। কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেললাম।
পরক্ষণেই কি বলে ফেলেছি ভাবতেই নিজের মুখ চেপে ধরলাম। আল্লাহ, আমার সব তথ্য ফাঁস। এখন কি হবে? এই রাক্ষস তো আমার চিবিয়ে খাবে। আল্লাহ বাঁচাও আমায়। আমার সামনে মিস্টার অভ্র দাঁড়িয়ে নিচের ফোন টিপছেন ভ্রু কুঁচকে। মনে হয় আমার কথাগুলো মন দিয়ে শোনেনি। আল্লাহ বাঁচাইছ আমারে। এসব ভেবে থাকলে তুমি ভুল ভাবছ। আমি সব শুনেছি। আর নিজেকে খুব চালাক ভাবো, তাই না? কিন্তু তুমি হলে বোকা। আর আমার বোকা পাখি। বলেই নুচকি মুচকি হাসছে অভ্র। আমাকে বোকা বললেন কেন? কোনো দিক দিয়ে আমায় বোকা মনে হয়? সব দিক দিয়ে বলেই আমার দিকে বাঁকা চোখে তাকালেন তিনি। এটুকু বলেই চলে গেলেন তিনি আমার রুম থেকে। একটু পরেই আবার আম্মু রুমে ঢুকল। মেঘা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। বাহিরে সবাই অপেক্ষা করছে। আম্মু 1 মাস পর বিয়ের ডেট ছিল, তাহলে আজ হঠাৎ? আমরাও জানি না। অভ্র এসে তোর আব্বুকে বলল সে আজই বিয়ে করতে চায়, তাই তোর আব্বুও না করেনি। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। আমি টিয়া আর মিঠিকে পাঠিয়ে দিচ্ছি তোর রুমে। আম্মু, আমি এখনই বিয়েটা করতে চাচ্ছি না। মিনমিন করে বললাম আমি। কোনো কথা না। তোর আব্বু যা সিদ্ধান্ত নিয়েছে তাই হবে। কিছুটা রেগে বলল আম্মু। আচ্ছা আম্মু। আম্মু চলে গেল। রাগে মাথা ফটে যাচ্ছে। আম্মু আব্বু দুজনকেও আমি খুব ভয় পাই। তারা আমাকে আদরের সময় আদর, শাসনের সময় শাসন। আমাকে তারা সব সময় শাসনে রেখেছে। কালই নানু বাসা থেকে ফিরেছি। কাল রাতে আব্বু বিয়ের কথাটা বলেছিল। আর একটু আগে অভ্র হনুমানটা এসে বিয়ের কথা বলল। আর এখন আম্মু। বুঝতেছি না কি হচ্ছে এসব আমার সাথে। মিঠি আর টিয়া এসে আমাকে সাজাতে লাগল। আমি চুপ মেরে বসে আছি। আর তারা দুজন সাজাচ্ছে আর বকবক করছে। কেন জানি না হৃদ ভাইয়ার কথা খুব মনে পড়ছিল। বউ সাজার স্বপ্ন ছিল, তবে হৃদ ভাইয়া বউ হিসেবে। কিন্তু অযাচিতভাবে আজ আমি ওই অভ্র হনুমানের জন্য বউ সাজছি। আর পৃথিবীতে আমিই একমাত্র মেয়ে যে কিনা তার হবু বরকে মনে মনে গালি দিয়ে মহাশূন্যে পাঠিয়ে দেই। একটু পর নিচে গেলাম। নিচে সোফায় সবাই বসে আছে। আর অপেক্ষা করছে আমার জন্য। শুধু একজন নেই। সে হল হৃদ ভাইয়া। তিনি অফিসের কাজে রাজশাহী গিয়েছেন। আর আমরা থাকি ঢাকা বনানীতে। হঠাৎ চোখ পড়ল অভ্র দিকে। তিনি এক ধান্দায় আমাকে দেখেই চলেছে। তাকে আজ সুন্দর লাগছে বটে। লাল শেরওয়ানি, ফর্সা জিম করা শরীরে বেশ ফুটেছে। মাথায় পাগড়ি। তার জন্য আরও কিউট লাগছে। মানতে হবে মেঘ, তোর বর কিন্তু হেব্বি সুন্দর আর কিউটের ডিব্বা। তবে সুন্দর হলে হবে কি? সে তো আস্ত একটা খাটাস। হুয়া। মনে মনে বললাম। কিছুক্ষণ পর কাজী বিয়ে পড়ানো শুরু করলেন। আমি আব্বু আম্মুর ভয়ে কবুল বলতে দেরি করিনি। যাওয়ার সময় মিঠি, আম্মু, বড় আম্মু, নানি, টিয়া, বড় আব্বু, আব্বু সবাই কেঁদেছে। আম্মুকে জড়িয়ে ধরে কেঁদেছি খুব। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছি। যখন চোখ খুলি তখন গাড়িতে নিজেকে আবিষ্কার করি। অভ্র আমাকে তার বুকের সাথে জড়িয়ে ধরে আছে। শরীর দুর্বল থাকায় আস্তে করে তাকে নিচের থেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি আমাকে আরও জোরে নিজের বুকের সাথে আমার মাথা চেপে ধরলেন। মনে মনে রাগ লাগলেও তখন কিছু বলতে পারলাম না। ওভাবেই তাদের বাড়ি পৌঁছালাম। নীলাদের বাড়িতে কোনো গেস্ট নেই। শুধু নীলা, বাবা, আর অভ্র, মিঠি, টিউস আর কাজের মহিলা রহিমা আন্টি, সাথে তার মেয়ে মিনু। আমাকে পাজা কোলে করে রুমে নিয়ে গেল অভ্র। তার কোথাকে জানি চলে গেল। এগুলো মনে মনে ভাবছি ছাদে দাঁড়িয়ে। তখনই পেছনে কারো অস্তিত্ব অনুভব করলাম। বুঝলাম অভ্র খাটাস আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি পেছনে ঘুরলাম না। ওভাবেই দাঁড়িয়ে আকাশ পানে চেয়ে রইলাম। বিকেল তখন 4টা। আকাশটা আজ বড্ড মেঘলা। কালো কালো মেঘের খণ্ডগুলো আকাশে দাপট সহকারে ভেসে বেড়াচ্ছে। মাঝে মাঝে গর্জন করে উঠছে আকাশ।
বাতাসে গাছপালাগুলো দুলছে। এক ঝাঁক পাখি উড়ে নিজেদের ঠিকানায় পৌঁছানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে। সব মিলিয়ে বলতে গেলে অসাধারণ প্রাকৃতিক রূপ। আর আমি সেইরূপ রসদ গন্ধ অনুভব করছু খুব মনোযোগ সহকারে। অভ্র স্পর্শে কেঁপে উঠলাম আমি। পিছন থেকে তিনি জড়িয়ে ধরেছেন আমায়। কেন জানি না, আমি তাকে ছাড়ানোর চেষ্টা করলাম না। ওভাবেই আকাশের দিকে নির্লিপ্ততা ভাবে তাকিয়ে রইলাম। আমার দস্যি বউ আজ এত শান্ত কেন হুম? স্নো বয়েসে আমার কানের কাছে তার ঠোঁট নিয়ে কথাগুলো বললেন তিনি। তার মুখে বউ শব্দটা শুনে আমার বুকটা ধক করে উঠল। মৃদু কেঁপে উঠলাম। কেমন যেন এক অনুভূতি হচ্ছে আমার, যার নাম আমার অজানা। মন খারাপ নাকি আমার শুভ্রপরীর হুমম? তিনি আবার বললেন, না। ছোট্ট করে জবাব দিলাম আমি। একটা গান শোনাই, বললেন তিনি। তোর মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ায় বেশে। তোর মনটা ভালো করে দেবও অনেক ভালোবেসে। ডাকলে কাছে আসিস, পারলে একটু হাসিস। বুকটা রাখিস পেতে ভালোবাসা নিতে। সব অভিমান ভেঙে দেব তোর কাছে এসে। তোর মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ায় বেশে। তোর মনটা ভালো করে দেবও অনেক ভালোবেসে। মন গড়া অভিযোগ জানি ভুলে যাবি তুই। কাছে এসে আলতো করে যদি তোর হাতটা ছুঁই। মন গড়া অভিযোগ জানি ভুলে যাবি তুই। কাছে এসে আলতো করে যদি তোর হাতটা ছুঁই। সব অভিমান ভেঙে দেব তোর কাছে এসে। তোর মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ায় বেশে। তোর মনটা ভালো করে দেবও অনেক ভালোবেসে। ডাকলে কাছে আসিস, পারলে একটু হাসিস। বুকটা রাখিস পেতে ভালোবাসা নিতে। সব অভিমান ভেঙে দেব তোর কাছে এসে। বাকিটুকু নিজ দায়িত্বে শুনে নেবেন। গানটা আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে শুনলাম আমি। গানটা খুব পছন্দের আমার। বরাবরই ইমরানের গান আমার পছন্দ। তার মধ্যে এটাও একটা। এত সুন্দর গানের গলা অভ্র আমি বিশ্বাসই যেন করতে পারছি না। সেদিন তার শুনেছি, বাট ওটাও মন দিয়ে বা কেয়ার করিনি। আজ স্নো ভয়েসে খালি গলায় এবং এই পরিবেশে গানটা মারাত্মক মানানসই। কেমন লাগলো বউ গানটা? খুব 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 ভালো লেগেছে গানটা। আপনার মতো খাটাশের কণ্ঠ এতটা মিষ্টি হবে আমি ভাবতেই পারিনি। আবেগী কণ্ঠে বললাম আমি। তিনি আমার ছেড়ে দিয়ে খিলখিল করে হাসতে লাগলেন। আমি পেছনে ঘুরে তার মণিমুগ্ধকর হাসি দেখতে লাগলাম আর কান দিয়ে তার হাসির ঝংকার শুনতে লাগলাম। ছেলেদের হাসি এতটা সুন্দর হয়। কই, আমি তো কারো এমন হৃদয় ঘায়েল করা হাসি দেখিনি। এমনকি হৃদ ভাইয়ার ও না। কি হলো বউ, এমন ড্যাব ড্যাব করে আমাকে দেখছ কেন? আমার বুঝি লজ্জা করে না? অভ্র এমন কথায় আমি চমকে উঠলাম। সাথে সাথে বাস্তবে ফিরে আসলাম। হুঁ বলেই দৌড়ে ছাদ থেকে নেমে পড়লাম। অভ্র মুচকি মুচকি হাসতে হাসতে নিচে গেল। ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে নীলা, মিঠি, টিয়া বসে গল্প করছে। আমিও গিয়ে তাদের পাশে বসলাম। কিরে মেঘা, তোদের রোমাঞ্চ শেষ? বলেই হাসতে লাগল নীলা। সাথে মিঠি আর টিয়াও। আমি অগ্নি দৃষ্টিতে ওদের দিকে তাকালাম আর বললাম, উই পেতনি মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। হা 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 হি 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 হি। তোরা রোমাঞ্চ করবি আর আমরা বললে দোষ? ৩২টা দাঁত বের করে হেসে বলল নীলা। ওই পেতনি। রেগে বললাম আমি। আপু, আমাদের তোর হাতে মজাদার টেস্টি নুডলস খাওয়ানা প্লিজ, বলল মিঠি। হ্যাঁ ভাবি, যাও না, তোমার ননদের জন্য নুডলস নিয়ে আসো, বলল নীলা। আমি কিছু না বলেই রান্না ঘরে গেলাম। কিছুক্ষণ পর নুডলস এসে ওদের দিলাম। নিজেও খেতে বসবো, তখনই নীলা বলে উঠল, এই তুই কেমন বউ রে? স্বামীকে রেখে নিজে খেতে বসছিস? ভাইয়া সহ তুই রুমে গিয়ে নুডলস খা আর গল্প স্বল্পতায় কর, বলল মিঠি। আমি রান্না ঘরে গিয়ে নুডলস নিয়ে রুমে গেলাম। মহারাজ রুমে শুয়ে ফোন টিপছে। এই খেয়ে নিন, বলে টেবিলের উপর নুডলসের বাটি রেখে আমি ব্যালকনিতে গেলাম। এদিকে অভ্র তার শুভ্রপরীর কাণ্ড দেখছে আর মিটিমিটি হাসছে। আজ সে অন্য মেঘাকে দেখছে, যেমন মেঘাকে সে চেয়েছিল।
খুব খুশি আজ অভ্র। খুব খুশি। রাতের রান্না আমি করেছি। অফিস থেকে সবে ফিরেছেন বাবা। সবাই মিলে খেতে বসলাম। খাওয়া শেষে বাবা এবং সবাই আমার প্রশংসা করছে। শুধু অভ্র বাদে। মন হঠাৎ খারাপ হয়ে গেল। কত কষ্ট করে রান্না করলাম আর উনি বললেন ও না কেমন হয়েছে। সব কাজ সেরে কিছুক্ষণ ওদের সাথে গল্প করে রুমে গেলাম। রুমে গিয়ে অভ্রকে দেখতে পেলাম না। হয়তো ব্যালকানিতে আছে। আমি রুমের লাইট অফ করে শুয়ে পড়লাম। অভ্র বুঝতে পেরেছে তার শুভ্রপরী মন খারাপ করেছে। কেন মন খারাপ করেছে তাও জানে সে। মলিন হাসল অভ্র। রুমে গিয়ে মেঘার পাশে শুয়ে মেঘাকে বুকে টেনে নিল অভ্র। অভ্র কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আগের থেকে দ্বিগুণ জোর আমাকে তার বুকে চেপে ধরল। এত অভিমান আমার শুভ্রপরীটার হুমম। ছাড়ুন আমাকে, ছাড়ুন। খচ্চর লোক একটা। তোমার হাতের রান্না এত টেস্টি তা তো আগে জানতাম না গো। অবশ্য বউটা কার দেখতে হবে না। হুয়া হইছে, পাম মারার প্রয়োজন নেই। ছাড়ুন আমাকে। কত ইচ্ছে ছিল বিয়ের পর আমার বউ আমার বুকে ঘুমাবে, কিন্তু আমার কপাল খারাপ। এমন একটা আনরোমান্টিক বউ আমার কপালে জুটল। হায় আল্লাহ! ব্যঙ্গ করে বলল অভ্র। হ্যাঁ, আমি আনরোমান্টিক। আপনি মনে হয় একেবারে বিশ্ব রোমান্টিক। হু তোমার বর বিশ্ব রোমান্টিক। কোনো সন্দেহ আছে এতে? অবশ্য তুমি চাইলে আরও রোমান্টিক হতে পারব। এখন চুপচাপ ঘুমাও, নয়তো আজই বাসরটা সারব। আমি ভয়ে আর কিছু বললাম না। এনাকে আমার বিশ্বাস নেই। লুচু খচ্চর লোক একটা। মেঘু, তোকে হারিয়ে বুঝতে পেরেছি আমি তোকে কতটা ভালোবাসি। আজ নিজের দোষেই আমি তোকে হারিয়েছি। আজ আমার বুকে থাকার কথা ছিল তোর, কিন্তু তুই আজ অন্য কারো বুকে। এটা কিভাবে মানব আমি, কিভাবে? আমার হৃদয় যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পুরো পৃথিবী আমার বিষাদ সময় লাগছে। তোকে ছাড়া বিরক্ত লাগছে সব। প্লিজ তুই ফিরে আয়, প্লিজ। ছাদে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে আর কথাগুলো আকাশের দিকে তাকিয়ে বলছে হৃদ। উস্কো খুস্কো চুল, মুখ ভরা দাড়ি, চোখে মুখে বিষাদের ছায়া, শার্টের বোতাম খোলা। কেমন যেন পাগল পাগল লাগছে হৃদকে। নীলা, তুমি তো আমাকে ভালোবাসো। তাহলে তুমি কিভাবে রিহানকে বিয়ে করতে পারো? তাহলে কি এসব তোমার অভিনয় ছিল? বলো। নীলার হাত চেপে কথাগুলো বলল মুহিত। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। আপনাকে কত শতবার বলেছি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। কিন্তু আপনার একটাই উত্তর ছিল যে আপনি আমাকে ভালোবাসেন না। তো যে আমাকে ভালোবাসে না তাকে ভালোবেসে আমার লাভ কি? বরং যে আমাকে ভালোবাসে আমি তাকেও ভালোবাসি, বা বাসব। রিহান আমাকে ভালোবাসে এবং বিয়ের প্রপোজাল দিয়েছে, সেটা আমি কিভাবে ফিরিয়ে দিই বলেন? আর রিহান দেখতে শুনতে বেশ, তাহলে তাকে রিজেক্ট করার কোনো প্রশ্নই আসে না আমার। বলেই মুহিতের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল নীলা। নীলপ্রি, তুমি এখানে? আর আমি তোমাকে পুরো ক্যাম্পাসে খুঁজলাম। বলেই নীলার সামনে এসে দাঁড়াল রিহান। একটু মুহিত ভাইয়ার সাথে কথা বলছিলাম। আর জানেন, উনি আমাদের শুভেচ্ছা জানালেন। বলেই মলিন হাসল নীলা। ধন্যবাদ মুহিত। তুই কখন এলি এখানে? ভাবি এই ভার্সিটি পড়ে নাকি হুমম? এক চোখ টিপে দুষ্ট হেসে মুহিতকে উদ্দেশ্য করে বলল রিহান। আমিও তো তাই জিজ্ঞেস করলাম ভাইয়াকে। তো ভাইয়া বলতেই চাইছে না, বলল নীলা। আচ্ছা, তুই ভাবির সাথে দেখা কর। আমি আর নীলপরির সঙ্গে একটু বের হব। বলেই নীলার হাত ধরল রিহান। এতক্ষণ সব চুপ করে সব শুনলেও রিহানের নীলার হাত ধরাটা একটুও পছন্দ হল না মুহিতের। বরং ভীষণ রেগে গেল মুহিত। ইচ্ছে করছে রিহানের মাথা ফাটিয়ে দিতে। নীলা হেসে রিহানের হাত চেপে ধরে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। আর এদিকে মুহিতের রাগে চোখ দুটো লালে লাল হয়ে গেছে। রুমে শুয়ে আছি। জ্বর এসেছে। শরীর খুব দুর্বল।
মাথাটা ভার ভার লাগছে। জ্বর এলেই আমার এমন অবস্থা। যান নাও, খাবারটা খেয়ে নাও। খাবার এনে বেড সাইডের টেবিলে রেখে বলল অভ্র। না, খাবো না। চোখ মুখ কুঁচকে কথাটা বললাম আমি, কারণ এখন খেতে একদমই ইচ্ছে করছে না আমার। আরে জান, তোমার প্রিয় চিকেন ফ্রাই বানিয়েছি। তাও কি খাবে না নাকি? হুম। চিকেন ফ্রাইয়ের কথা শুনে মনটা ভালো হয়ে গেল। সাথে অর্ধেক সুস্থ হয়ে গেলাম। কারণ চিকেন ফ্রাই আমার খুব পছন্দ। একেবারে জানে জিগার। শোয়া থেকে উঠে বসে টেবিল থেকে চিকেন ফ্রাইয়ের বাটিটা হাতে নিলাম। হঠাৎ অভ্রের হাসার শব্দে চমকে উঠলাম। এই তো বললে তুমি যাবে না। কিন্তু চিকেন ফ্রাইয়ের নাম শুনেটুকু বলতেই আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, হয়েছে হয়েছে, এভাবে আমাকে লজ্জা না দিলেও পারেন। নিশ্চয়ই আপনি জানেন আমার চিকেন ফ্রাই পছন্দ, তাই আমাকে লোভ দেখাতে চিকেন ফ্রাই নিয়ে এসেছেন তাই। খাটাস লোক একটা। তোমাকে লজ্জা দেওয়ার জন্য নয়, তোমাকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছি। আর তুমি প্রথম তোমার হাজবেন্ডের নিজের হাতের তৈরি করা চিকেন ফ্রাই খাবে। বুঝেছ? হু বলেই খাওয়া শুরু করলাম। চিকেনের একটা রানে কামড় দিতেই আমার চোখ দুটো বড়বড় হয়ে গেল। এত সুস্বাদু আর টেস্টি যা বলে বুঝুনো যাবে না। মনটা ভরে গেলে সাথে গর্বেরও যে আমার হাজবেন্ড রান্না করতে জানে, সাথে এত সুস্বাদু চিকেন ফ্রাই। কোনো কথা না বলে খাওয়ায় মন দিলাম। আর এদিকে অভ্র আমার দিকে এক ধান্দায় চেয়ে মুচকি মুচকি হাসছে। আমি তার দিকে তাকিয়ে মুখ ভেঙচালাম। খাওয়া শেষে হঠাৎ কাশি উঠে গেল। আরে জান, আস্তে খাও। তোমার ভাগের গুলা তো আর আমি খেয়ে নিচ্ছি না। বলেই আমার সামনে পানির গ্লাস ধরল অভ্র। আমি ঢকঢকে পুরো এক গ্লাস পানি খেয়ে ফেললাম। লজ্জা লাগছে খুব এখন নিজেরই। চিকেন ফ্রাই পেয়ে রাক্ষসী হয়ে গেছিলাম মনে হয়। মেডিসিনটা খেয়ে নাও। বলেই আমার মুখের সামনে পানির গ্লাস আর ট্যাবলেট ধরল অভ্র। মানুষটার কাণ্ডগুলো আমার প্রচুর পরিমাণে অবাক করছে। এই খাটাস মানুষটার এত রূপ। বাধ্য মেয়ের মতো তার সব কথা শুনলাম। আমি শুয়ে আছি আর তিনি আমার মাথায় কাছে শুয়ে তেল মালিশ করে দিচ্ছে। কিছুক্ষণ পর ঘুমের দেশে তলিয়ে গেলাম। অভ্র তার শুভ্রপরীর মাথায় ডিপ কিস করে আলমারি হতে একটা ডায়েরি বের করে নিয়ে ব্যালকানিতে গেল। ডায়েরিটায় তার মনের সব কথা লেখা আছে। ডায়েরিটা অভ্রের খুব পছন্দের। স্মরণীয় কষ্ট, দুঃখ বা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা এখানে লিখে রাখে অভ্র। তেমনি মেঘাকে প্রথম দেখে প্রেমে পড়া, মেঘার প্রতি ফিলিংস সব ডায়েরিতে লিপিবদ্ধ করে রেখেছে অভ্র। হ্যাঁ, আজও সে কিছু লিখবে, তাও তার শুভ্র পরীকে নিয়ে। কড়া রোদে ছাদে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে হৃদ। অশান্ত হৃদয়কে বোঝাবার জন্য কত শত বাহানা, কত সিগারেটের ধোঁয়া উড়িয়েছে। কিন্তু না, তার অশান্ত হৃদয় কিছুতেই শান্ত হচ্ছে না। মেঘাকে না পাওয়ার যন্ত্রণা আরও তীব্র হচ্ছে। কলিজায় যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছি। দাও দাও করে জ্বলছে তার কলিজা। মেঘু, ফিরে আয় না প্লিজ আমার কাছে। আর একটা সুযোগ দে আমায়। আর একটা। বিড়বিড় করে কথাটা বলছে হৃদ। হৃদ ভাইয়া। কারো ডাকে পিছন ফিরল হৃদ। সামনে চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে মিঠি। একবার মিঠিকে দেখে মুখ ঘুরিয়ে আগের মতো সিগারেট টানতে লাগল হৃদ। মিঠির ডাকে সাড়া না দিয়ে। ভাইয়া, এই কড়া রোদে ছাদে দাঁড়িয়ে কি করছো তুমি? হ্যাঁ, এমনি। তুমি তো আগে সিগারেট খেতে না। বলতে সিগারেট খেলে তোমার বুক জ্বলে। এখন কেন সিগারেট খাচ্ছে? হুম। বড়াম্মুকে কিন্তু বলে দিব তোমার কথা। বুকটা যে পরিমাণে জ্বলছে তার কাছে সিগারেটের জ্বালা কিছুই না। তাচ্ছিল্যের স্বরে বলল হৃদ। মেঘলা আপুকে মিস করছো খুব, তাই না? মিঠির কথায় শূন্য দৃষ্টিতে মিহির দিকে তাকালো হৃদ। জানো হৃদ ভাইয়া, অভ্র জিজু না মেঘা আপুকে খুব ভালোবাসে খুব। আর মেঘা আপু অভ্র ভাইয়ার সাথে খুব সুখে থাকবে। একদিন না একদিন মেঘা আপু অভ্র ভাইয়াকে পাগলের মতো ভালোবাসবে। একে অন্যের পরিপূরক হয়ে উঠবে। মিহির কথায় কলিজাটা ধক করে উঠল হৃদের। হৃদয়টা ভারী হয়ে এলো।
চোখ দুটো ছলছল হয়ে উঠল। সত্যিই কি মেঘা তাকে ভুলে যাবে? ভালোবাসবে অন্য কাউকে? তার প্রেয়সী হয়ে উঠবে অন্য কারে প্রেয়সী? তুমি প্লিজ আপুকে ভেবে আর কষ্ট পেও না। যখন ছিল তখন কেন তার মর্ম বুঝোনি? যখন সে নেই তখন তার মর্ম বুঝে লাভ কি? বলো। ঠিক বলেছিস তুই মিঠি। সময় থাকতে সময়ের মূল্য বুঝিনি। কাউকে ঠকানোর শাস্তি এখন আমি তিলে তিলে ভোগ করছি। হয়তো সে আমার ভাগ্যেই ছিল না। হয়তো তাই। বাট তাই বলে কি তুমি তোমার ক্যারিয়ার আর নিজেকে এমন ধ্বংসের পথে ঠেলে দিবে? প্রাণ খুলে বাঁচার ইচ্ছে হয় না তোমার? ইচ্ছে হয় না আগের মতো হাসি খুশি নিশচিন্ত কতে বাঁচতে? আগের মতো করে বাঁচতে চাইলে যে আমার মেঘুকে চাই, তাকে ছাড়া কিভাবে আগের মতে হাসি খুশি থাকব আমি? কে আমাকে ভালোবাসবে, পাগলামি করবে, খাওয়াই দিবে, ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বায়না করবে? রাস্তায় কে আমার হাতটা শক্ত করে ধরে চলবে? বলতে পারিস? কেন ভাইয়া মেঘা আপুর জায়গাটা কি আমাকে দেয়া যায় না? জানি মেঘলা আপুর জায়গা আমি নিতে পারবো না। তবুও যদি তুমি আমাকে তার মতো করে ভালোবাসতে। আমি যে তোমায় বড্ড ভালোবাসি। মিহির কথায় খুব বড়সড় ঝটকা খেল হৃদ। বর্বর চেক করে মিহির দিকে ঘুরে তাকালো সে। কি সব আজে বাজে কথা বলছিস তুই মিঠি? দেখ আমি কিন্তু মজা করার মুডে নেই। সেটা তুই খুব ভালো করেই জানিস। আমি মজা করছি না হৃদ ভাইয়া। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। সেই ক্লাস 9 থেকে তোমায় ভালোবাসি। কিন্তু বলতে পারিনি। দুপাশে এগিয়ে হৃদের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল মিঠি। ঠাস করে মিঠির বাম গালে একটা চড় বসিয়ে দিল হৃদ। রাগে তার চোখ দুটো লাল আভায় ছেয়ে গেছে। দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। এদিকে গালে হাত দিয়ে ছলছল চোখে নিচের দিকে তাকিয়ে আছে মিঠি। তোর লজ্জা করে না এসব বলতে? তুই জানিস আমি মেঘাকে ভালোবাসি, শুধু মেঘাকে। আর তোকে নিজের বোনের চোখে দেখি আমি। আর তুই কিনা? ছি। বলেই হনহন করে ছাদ থেকে চলে গেল হৃদ। ধূপ করে বসে পড়ল মিঠি। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে সে। আজও তার প্রিয় মানুষটা তাকে ফিরিয়ে দিল। এক বুক কষ্টের জোয়ারে তাকে ভাসিয়ে দিয়ে চলে গেল হৃদ। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। একতরফা ভালোবাসায় এত কষ্ট তা হয়তো এখন বুঝতে পারছে সে। কিরে পেতনি রিহান ভাইয়ার সাথে কোথায় কেথায় ঘুরলি রে? বললাম আমি। অনেক জায়গায় ঘরেছি। কেমন লাগলো রিহান ভাইয়াকে? বেশ ভালোই। কিরে এমন মন মরা হয়ে আছিস কেন? হ্যাঁ নাহ না তো। সবসময় তো বকবক করতেই থাকিস। অলওয়েজ তোর মুখে খুই ফুটতেই থাকে, আর আজ নাকি রিহান ভাইয়ার কথা ভাবছিস? মম। চোখ মেরে নীলাকে কথাটা বললাম আমি। আরে গাধি, আমি রিহান নয়, তোর শয়তান খাটাস ভাইটার কথা ভাবছি। এমন একটা খচ্চর লোককে ভালোবেসেছি যে কিনা কখনোই আমার ভালোবাসা বুঝল না। মনে মনে বলল নীলা। আপনাকে ভালোবাসি বলেই যে আপনাকে আমায় বিয়ে করতেই হবে এমন তো কোনো কথা কোথাও লেখা নেই। ভালোবাসলেও বিয়ে করতে হবে। কোমরে হাত দিয়ে কথাগুলো বলল নীলা। তার সামনেই দাঁতে দাঁত চেপে কথাগুলো শুনে যাচ্ছে মুহিত। তুমি তাহলে রিহানকেই বিয়ে করবে? জি অবশ্যই। কেন বিয়ে করব না বলেন তো? মুহিত আর কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল। আর এদিকে নীলা খিলখিল করে হাসতে লাগল। মুহিতকে জ্বালিয়ে তার কাটা ঘায়ে কিছুটা মলমের ছোঁয়া পেয়েছে এমন মনে হচ্ছে নীলার। কি হয়েছে, এমন করছেন কেন? ঠিক করে কি রান্নাটাও করতে দিবেন না? রেগে বললাম আমি। কেন বউ, আমি কি করলাম? হুমম। আমি তো তোমাকে সাহায্য করছি, বলল অভ্র। আমার কোমর পেঁচিয়ে ধরে কানের কাছে বকবক শুরু করছেন আর বলছেন আমাকে সাহায্য করছেন। বাহ! রান্নাঘরে একা একা রান্না করছো, বোরিং লাগে না বুঝি? না, বোরিং লাগে না। আপনি আসার ফলেই আমার বোরিং লাগছে। যান এখান থেকে যান।
যবে থেকে আপনি আমার জীবনে এসেছেন তবে থেকেই খুব বোরিং ফিল করছি আমি। ইচ্ছে করে নিজেকে এটুকু বলতে না বলতেই অভ্র আমার তার দিকে ঘুরিয়ে বুকের সাথে চেপে ধরল। প্লিজ জান, এমন কথা বলো না। আম সরি। আমি তোমাকে ভালোবাসি জন্যই বারবার তোমার কাছে ছুটে আসি। তোমাকে ভালোবাসি বলেই শাসন করি। ভালোবাসি বলেই তোমাকে জ্বালাইতে। ভালোবাসি বলেই অন্য কারো সাথে তোমাকে সহ্য করতে পারি না আমি। যদি আমার ভালোবাসা তোমার কাছে বিষাক্ত, বোরিং, অসহ্য লাগে তাহলে আমি আর তোমার কাছে আসব না ভালোবাসার দাবি নিয়ে। আমি চাই না আমার জন্য আমার ভালোবাসার মানুষটা কষ্ট পাক। মলিন হেসে কথাগুলো বলেই চলে গেল অভ্র। তার কথাগুলো সোজা তীরের মতো আমার বুকে বিঁধেছে। তার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। তার চোখগুলো কেন যেন আমায় খুব টানে তার কাছে। এমন তো কখনো হৃদ ভাইয়ার জন্য আমার মনে হয়নি। কেন জানি না আমি মন মনে এখন খুব করেই চাই অভ্রকে। তার আশেপাশে থাকতে ভীষণ ভালো লাগে আমার। প্রতিদিন তাকে ভেজা চুলে দেখলেই যেন কোনো এক ঘোরে চলে যাই। কিন্তু কেন? আমি তো অভ্রকে ভালোবাসি না তাহলে। আসলেই আজকে অভ্রকে খুব হার্ট করেছি আমি। এটা করা ঠিক হয়নি আমার। একজনের রাগ আরেকজনের উপর ঝাড়া এই বদ অভ্যাস আমার মনে হয় যাবে না। ভূত বলেই রান্নায় মন দিলাম। এদিকে অভ্র ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ পানে চেয়ে আছে। আজ কেন যেন নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। মেঘার মন বোঝার চেষ্টা করেনি সে। মেঘলা ইচ্ছেগুলো দাম দেয়নি সে। মেঘাকে বোঝার চেষ্টা করেনি সে। না, সে আর মেঘার কোনো কাজে হস্তক্ষেপ করতে যাবে না। মেঘার কাছ থেকে নিজেকে সরিয়ে নিবে সে। সে একাই ভালোবেসে যাবে মেঘাকে। মনে মনে কথাগুলো ভাবতেই চোখগুলো ছলছল হয়ে উঠল অভ্র। রকিং চেয়ে বসে চোখ বুজে রইল কিছুক্ষণ। চলুন খাবার রেডি বলেই অভ্রের দিকে তাকালাম আমি। অভ্রমের মুখটা কেমন জানি ফ্যাকাশে লাগছে। তা দেখেই বুকটা কেঁপে উঠল আমার। হুম বলেই অভ্র আমাকে পাশ কাটিয়ে নিচে চলে গেল। আমিও পিছে পিছে গেলাম। খাওয়ার টেবিলে নীলা, আমি আর অভ্র। মুহিত ভাইয়া এসেছিল। কিছুক্ষণ থেকেই চলে গেছে। আর বাবা ব্যবসার কাজে বাহিরে গেছে কয়েকদিনের জন্য। খাওয়ার সময় একটা কোথাও বলল না অভ্র। এমনি হলে খাওয়ার সময় দু ভাইবোন বকবক করত। আজ দুজনেই চুপ মেরে গেছে। খাওয়া শেষে রুমে চলে গেলে দুজনেই রুমে চলে গেল। আমি খালাবাটি গুছিয়ে সব পরিষ্কার করে প্রায় ১.৫ ঘন্টা পর রুমে ঢুকলাম। কদিনের জন্য ছুটি নিয়েছে রহিমা আন্টি। তাই সব কাজ আমাকে করতে হচ্ছে। রুমে ঢুকেই দেখি খাটের একপাশে গুটিসুটি হয়ে কপালে হাত দিয়ে শুয়ে আছে অভ্র। তা দেখে কলিজাটা মোচড় দিয়ে উঠল আমার। আসলেই অভ্র হয়তো আমার ব্যবহারে খুব কষ্ট পেয়েছে। কিন্তু তখন আমার রাগ উঠছিল খুব, আর রাগের সময় কারো কথা আমার সহ্য হয় না। তাই মিহির উপর রাগগুলো অভ্র উপরে ঝেড়েছি। বিকেলে মিঠি আমাকে ফোন দিয়েই হাউমাউ করে কান্না জুড়ে দিয়েছে। অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো বাড়িতে কিছু হয়েছে, তাই মিহিকে বলছিলাম, কিরে মিঠি, কাঁদছিস কেন? বাড়িতে কিছু হয়েছে নাকি? না। কেঁদে কেঁদেই উত্তর দিল মিঠি। তাহলে কেন কাঁদছিস? আপু ও আমাকে ভালোবাসে না। বলেই ফের কাঁদতে লাগল মিঠি। কে তোকে ভালোবাসে না? হৃদ ভাইয়া। আমি হৃদ ভাইয়াকে খুব ভালোবাসি। কিন্তু সে আমায় ভালোবাসে না। কথাটা শুনেই আমার মাথায় বাজ পড়ল বলে আমার এমন মনে হলো। কি কি সব আবোল তাবোল কথা বলছিস তুই মিঠি? আমি যা বলেছি তাই সত্যি আপু। আমি হৃদ ভাইয়াকে ভালোবাসি। খুব ভালোবাসি তাকে। মিহির কথা শুনে বুকে চিনচিন করে ব্যথা শুরু হয়ে গেল। সাথে প্রচণ্ড রাগও উঠে গেল। আমার মতো ওই একই ভুল করল মিঠি। ও প্রতারক, শখটাকে ভালোবেসে ফেলল। আপু প্লিজ কিছু তো বলো। তুই অন্তত আমার পাশে থাক। মিঠির এমন কথায় ঘোর কাটল আমার। রাগ করে ফোন কলটা কেটে দিলাম কোনো উত্তর না দিয়েই। রাগে মাথা ফেটে যাচ্ছে আমার।
ইচ্ছে করছে হৃদ ভাইয়াকে কাঁচা চিবিয়ে খাই। আমার জীবনটা নষ্ট করে স্বাদ মেটেনি, এখন আমার ছোট বোনটার জীবনটা নষ্ট করার ধান্দায় আছে। আমাকে কষ্ট দিয়ে তার শান্তি হয়নি, এখন আমার বোনকে কষ্ট দিচ্ছে। না, এটা আমি কিছুতেই মানব না, কিছুতেই না। কেন এমন করছে হৃদ ভাইয়া তা আমায় জানতেই হবে। সেই রাগ নিয়ে রান্না করছিলাম, তখনই পিছন থেকে আমায় জড়িয়ে ধরে অভ্র। তাতে যেন আরও রাগ উঠে যায় আমার, একেবারে আগুনে ঘি ঢালার মতো। রুমের দরজা লাগিয়ে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে তার পাশে গিয়ে শুয়ে পড়লাম। না, আজ অভ্র জড়িয়ে ধরেনি। এর আগে প্রতিদিন তার বুকের সাথে জড়িয়ে ঘুমাত, আজ তা করল না। তাতে কি হয়েছে, আমি তো আর অভ্রকে ভালোবাসি না। তার বুকে মাথা না রেখে ঘুমলেও চলবে আমার। এগুলো মনে মনে বলে নিজেকে সান্ত্বনা দিলাম। সারাটা রাত এপাশ ওপাশ করতেই গেল, কিছুতেই ঘুম হল না। কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। কয়েকদিন অভ্রের বুকে মাথা রেখে ঘুমিয়ে আমি অভ্যস্ত হয়ে গেছি, তা ভাবতেই অবাক হলাম আমি। রাগে এখন নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। সকালে উঠে নামাজ পড়ে বাগাবে গেলাম হাঁটতে। আমার উঠার আগেই অভ্র মসজিদতে নামাজ পড়তে চলে গেছে। একটু পরেই আবার রুমে ফিরে আসলাম। ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে চা, পরোটা, আলুর দম আর ডিম মামলেট করলাম। এগুলো অভ্রের খুব পছন্দের, তাই স্পেশালি তার জন্যই বানানো। খাবার টেবিলে নীলা আর আমি বসে অভ্রের জন্য অপেক্ষা করছি, কিন্তু তার আসার নামই নেই। নীলা কেন জানি না কাল রাত থেকে মন মরা হয়ে আছে। এই দুই ভাই বোন আমার জ্বালিয়ে পুড়িয়ে আংড়া করে দিচ্ছে। কিছুক্ষণ পর আগমন ঘটল অভ্র মহাশয়ের। তা দেখেই নীলা বলে উঠল, কিরে ভাইয়া, আজ এত লেট করে বাসায় ফিরলি কেন? এমনি। খাবি না? তাড়াতাড়ি আয়, আজ তোর ফেভারিট পরোটা আর আলুর দম রান্না করেছে ভাবি। না, তোরা খেয়ে নে, আমি হোটেল থেকে খেয়ে এসেছি। বলতে বলতেই সিঁড়ি বেয়ে রুমে চলে গেল অভ্র। কথাটা শুনেই মন খারাপ হয়ে গেল আমার। যার জন্য এত কিছু করলাম আর সে এই মেঘা ভাইয়ার জন্য আর অপেক্ষা না করে খেয়ে নে বলেই খাওয়া শুরু করল নীলা। আমিও কোনো মতে অল্প খেয়ে উঠে পড়লাম, কারণ খিদে লেগেছিল আমার খুব। খিদে আমি একটুও সহ্য করতে পারি না, চল যাই হোক। বাবা, মা, বড়াম্মু, বড়াব্বু, আমি তোমাদের কিছু বলতে চাই। জানি না তোমরা আমার কথাগুলো কিভাবে নিবে, বাট এটাই সত্যি। কোনো সংকোচ ছাড়াই কথাগুলো বলল মিঠি। বলো কি বলতে চাও, বলল মিহির বাবা। মিঠি, মা কি বলতে চাও তা নির্ভয়ে বলতে পারো। বড়াব্বু বললেন, আসলে আমি একজনকে ভালোবাসি এবং তাকে আমি বিয়ে করতে চাই। কে সে? বলল মিঠির মা। হৃদ ভাইয়া। কি ফাজলামো করছিস তুই মিঠি আমাদের সাথে? বললেন হৃদের মা। না, আমি কোনো প্রকার ফাজলামো করছি না। আমি হৃদ ভাইয়ে ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই। ব্যাস। মিঠি, কি বলছো? কার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছো তা কি তোমার খেয়াল আছে? কিছুটা রেগে মেগে কথাগুলো বলল মিহির বাবা। আমি কিছু জানি না, বুঝি না। আমি হৃদ ভাইয়াকে ভালোবাসি এবং আমার তাকেই চাই। হৃদ ও কি তোমায় পছন্দ করে? রশিদের আব্বু। না, আমাদের মধ্য তেমন কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি হৃদ ভাইয়াকে ভালোবাসি। কাঠ কাঠ কণ্ঠে জবাব দিল মিঠি। মিঠি, খুব বেয়াদব হয়ে গেছ। হৃদ তোমার ভাই? না মা, আমি হৃদ ভাইয়াকে কখনো ভাইয়ের চোখে দেখিনি। আচ্ছা, তুমি ঘরে যাও, শান্ত কণ্ঠে বলল রশিদের বাবা, মানে মিহির বড়াব্বু। জি। বলেই সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল মিঠি। রুমে দরজা লাগিয়ে বিছানায় বসে একটা বড় নিঃশ্বাস ছাড়ল। আজ কথাগুলো বলতে কেন জানি না মিহির একটুও ভয় করেনি। সাধারণত সে তার বাবা মাকে সবচেয়ে বেশি ভয় পায়, কারণ তারা খুব শাসন করেছে ছোট থেকেই মিঠি ও মেঘাকে। আদর পেয়েছে বেশি তার বড়াম্মু ও বড়াব্বুর থেকে।
কথাগুলো কোনো সেন্সরে বলেছে মিঠি, তাই বুঝতে পারছে না। নিজেকে কেমন যেন মাতাল মাতাল মনে হচ্ছে। মাতালের মতো সব সত্য গড়গড় করে বলে দিয়েছে মিঠি। এখন এসব ভাবতেই হাত পা কাঁপছে মিঠির। কি হবে না হবে এসব নিয়ে তো চিন্তা পড়ে আছে। আরেক দিকে তার হৃদ তাকে ভালোবাসে না। এটাই তাকে সর্বক্ষণ কয়লার ন্যায় হৃদয়টা জ্বালাচ্ছে। সবকিছুই এখন তার বিষাদ সময় লাগে। হৃদ বর্তমান অবস্থা দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে মিঠির। এসব ভাবতেই মিঠির চোখে জলে ভরে গেল। হাউমাউ করে কাঁদতে লাগল মিঠি। 2 দিন হয়ে গেল অভ্র আমার সাথে কথা বলছে না প্রয়োজন ছাড়া। আমি আর সহ্য করতে পারছি না তার ইগনোর। কষ্ট হচ্ছে খুব। তার দুষ্টমিগুলো খুব মিস করছি। ইদানিং তাকে ছাড়া একটা মুহূর্ত আমি থাকতে পারি না। কেমন যেন সব ফাঁকা ফাঁকা লাগে। তার বুকে মাথা না রাখলে ঠিকমতো ঘুম হয় না। তবে কি আমি? আমি আমার উত্তর পেয়ে গেছি। হ্যাঁ, আমি ভালোবেসে ফেলেছি। অভ্রকে ভালোবেসে ফেলেছি। খুব ভালোবেসে ফেলেছি। নিজেই নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেছি। হ্যাঁ মিস্টার অভ্র, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার স্বভাবগুলো, রাগ, জেদ, কেয়ারিং, দুষ্টুমি, এসবের আমি প্রেমে পড়ে গেছি। নিজের অজান্তেই কখন যে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি তা নিজেই জানি না আমি। কানে হেডফোন লাগিয়ে বিরহের গান শুনছি রুমে শুয়ে আর এসব ভাবছি। তখনই পাশে কারো অস্তিত্ব টের পেলাম। নীলা আমার পাশে বসে আছে। কান থেকে হেডফোন খুলে উঠে বসলাম। কিরে নীলা, কি হয়েছে? এমন হুতুম পেঁচার মতো মুখ করে রেখেছিস কেন? মেঘা, তোকে একটা কথা বলা হয়নি। কি? খানিকটা অবাক হয়ে বললাম আমি। আমি তোর ভাইকে ভালোবাসি। তা তো আমি জানি। রিহান ভাইয়াও তোকে ভালোবাসে। রিহানের কথা বলিনি। বলেছি মুহিতের কথা। হোয়াট? কথাটা শোনা মাত্রই আমি সপ্তম আকাশ থেকে পড়ার মতো অবস্থায় চলে গেলাম বলে মনে হলো আমার। কি বলছে এসব নীলা? মুহিত ভাইয়াকে নীলা ভালোবাসে। তোকে আমি লজ্জায় কথাটা বলতে পারিনি এতদিন, তার জন্য সরি রে। কিন্তু তোর খাটাস ভাইটাকে কতবার প্রপোজ করেছি, বাট সে অ্যাকসেপ্ট করেনি। তাই আমি রাগের মাথায় রিহানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এখন আবার তোর ভাই এই বিয়েতে বাধ সাধতেছে। কি? এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না। তুই আমাকে এর কানাকড়িও জানাসনি। বললাম তো লজ্জায় বলতে পারিনি। তো ভাইয়া কি তোকে ভালোবাসে? বাট সেটা সোজাসুজি মুখে প্রকাশ করবে না খাটাসটা। মুখ বাঁকিয়ে বলল নীলা। এই মুখ সামনে কথা বল। তুই আমার ভাইকে লেন খাটাস বলিস? হ্যাঁ। নিজে মনে হয় সাধু। তুই যে আমার ভাইকে খাটাস, রাক্ষস, শয়তান আরও কত কি বলিস, তাতে কিছু যায় আসে না। হ্যাঁ, তোর ভাই যেটার যোগ্য সেটাই বলেছি। তোর ভাই বুঝি খুব যোগ্যবান? হুয়া আমার সব দিক দিয়েই পারফেক্ট, বুঝছিস? কত মেয়ে চমার ভাইয়ের পিছনে লাইন দিয়ে আছে। আর আমার ভাই কেমন পারফেক্ট, কতটা হ্যান্ডসাম, কত মেয়ে তার পিছনে ঘোরে সেটা তুই ভালো করেই জানিস। এখনো কিন্তু অনেক মেয়ে ভাইয়ার পিছনে ঘোরে। কাল আসছে রিয়া আপু। তখন দেখবি কি কি হয়। তখনই আসবে আব আয়েগা মাজা। এই রিয়াটা আবার কে? আমার মামাতো একমাত্র আদরের মেয়ে রিয়া। মালয়েশিয়ায় থাকে। অভ্র ভাইয়া বলতে পাগল। যদি এসে শুনে অভ্র ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তখন তো বাড়িতে টর্নেডো শুরু হয়ে যাবে। আমার জামাইয়ের দিকে যে কুনজরে তাকাবে, আল্লাহ তার চোখ দুইটা কানা করে দিবে। ওমা, তাই নাকি? এত ভালোবাসিস আমার ভাইকে? কবে থেকে ভালোবাসতে শুরু করলি রে? চোখ টিপ দুষ্ট হেসে বলল নীলা। আচ্ছা চল ছাদে যাই। তুই ছাদে যা, আমি কফি নিয়ে আসছি। বললাম আমি। ওকে চল। রাত 11টা বাজে, এখনো বাড়ি ফেরেনি অভ্র। খাবার টেবিলে সব খাবার ঢেকে রেখে ব্যালকানিতে গিয়ে দাঁড়িয়ে আছি। আজ অভ্রের রাগ ভাঙানোর জন্য তার পছন্দের খাবার রান্না করেছি। মোরগ পোলাও, গরুর মাংসের কালা ভুনা,
ছোলা বুটের ডাল, সবজি, ইলিশ মাছ ভাজা, ফিরনি আর চালতার আচার। সবগুলোই অভ্রের ফেভারিট। আজ মোটা গোল্ড পাড়ের ব্ল্যাক সিল্ক শাড়ি পরেছি। মেকআপ করিনি, শুধু ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপস্টিক, চোখে মোটা করে কাজল, নাকে একটা ডায়মন্ডের নোজপিন, একজোড়া স্টোনের ঝুমকো, গলায় শুধু অভ্রের দেয়া স্বর্ণের চেন। আর অভ্রের দেয়া পায়েল ব্যাস একটুই। কতক্ষণ ধরে অভ্রের অপেক্ষা করছি, বাট তার আসার নাম নেই। ফোন দিয়েছি কয়েকবার, বাট সে রিসিভ করেনি। তাই রাগ করে আর ফোন দেইনি। আজ আকাশে অজস্র তারার মেলা বসেছে চাঁদকে উদ্দেশ্য করে। সেই চাঁদের আলো পুরো চারপাশটা আলোকিত করেছে। রাতের আকাশ আমার খুব পছন্দের। তারা গুনতে বেশ লাগে, যদিও তারা গুনে শেষ করতে পারি না। মনটাকে ভালো করার জন্য গলায় সুর তুললাম। আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। এটুকু বলতে অভ্রের আসার ইঙ্গিত পেলাম, কারণ গাড়ির হরং বাজছে। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল আমার। আমার এই তৃষ্ণার্ত চোখ এখন অভ্রকে দেখার জন্য ছটছট করছে। তাকে সম্মুখে দেখে হয়তো আমার এই বেহায়া চোখের তৃষ্ণা মিটবে। হয়তো মিটবে না আজীবন। ব্যালকানিতে থেকে রুমে এসে কিছুক্ষণ কলিং বেলের জন্য অপেক্ষা করে নিচে নামলাম। অভ্র কলিং বেল বাজাচ্ছে বারবার। দরজার কাছে গিয়ে বুকে হাত দিয়ে বড় একটা শ্বাস নিলাম। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। কোনোদিন তো এত লজ্জা লাগেনি আমার অভ্রকে দেখে। তবে আজ এত লজ্জা কেন লাগছে? হয়তো অভ্রকে ভালোবাসি বলে। কাপা কাপা হাতে মুখে মিষ্টি হাসি নিয়ে দরজাটা খুলে দিলাম। অভ্রের চোখের দিকে তাকালাম। অভ্র আমাকে দেখে হয়তো থমকে গেছে। কোনো প্রকার নড়াচড়া করছে না, চোখের পলকও ফেলছে না। তাতে আরও লজ্জা পেলাম আমি। এই মিস্টার। কোনো সাড়া ছিল না। অভ্র তা দেখে আবার বললাম। অভ্র শুনছেন? না, এবারও কোনো সাড়া পেলাম না। অভ্র তার কানের কাছে চিৎকার করে বললাম আমি। ছিটকে পড়ল অভ্র। হয়তো আমার চিৎকারে ভয় পেয়েছে। দাঁড়িয়ে না থেকে ভেতরে আসুন। অভ্র কিছু না বলে ঢুকল ভিতরে। সোজা রুমে চলে গেল। আর আমি ডাইনিং টেবিলে চেয়ারে বসে আছি। তার অপেক্ষায় আছি। ফ্রেশ হয়ে কখন নিচে আসবে মহারাজ। হৃদ, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে মিঠির সাথে তোমার বিয়েটা এই পরের মাসে সেরে ফেলব। হৃদ চমকে উঠল। ড্রয়িং রুমে বাড়ির সবাই বসে আছে, চিন্তিত মুখ নিয়ে। এমন সময় কথাটা বলে উঠল হৃদের বাবা। আব্বু, কি বলছো এসব? মিঠির সাথে আমার বিয়ে? হ্যাঁ, মিঠির সাথে তোমার বিয়ে? অসম্ভব। আমি মিঠিকে বিয়ে করতে পারবো না আব্বু। কেন? কারণ আমি মিঠিকে কখনো বোনের চোখে ছাড়া অন্য চোখে দেখিনি। এটা কোনো ম্যাটার না হৃদ। আর মিঠি তোমাকে পছন্দ করে। আর মিঠি পরিবারের ছোট মেয়ে। ও যদি সারা জীবনে বাড়িতে থাকে তাহলে তো ভালোই, বলল হৃদের মা। না, আমি পারবো না মেয়েকে বিয়ে করতে। পারবো না হৃদ। আমি যা বলেছি তাই হবে, বুঝেছ? কিন্তু বাবা। কোনো কিন্তু শুনতে চাইছি না আমি। বুঝেছ? রেগে বললেন হৃদের বাবা। হৃদ তার বাবার কথায় মাথা নিচু করে নিজের রুমে চলে গেল। আমি আপনাকে ভালোবাসি অভ্র। হ্যাঁ, নিজের অজান্তেই আপনার রাগ, জেদ, কেয়ারিংকে আমি ভালোবেসে ফেলেছি। ভালোবাসার প্রকাশ ব্যক্তি ভেদে আলাদা আলাদা হয়ে থাকে। ঠিক তেমনি আপনার ভালোবাসার প্রকাশ অন্যরকম ছিল। প্রথম প্রথম আপনাকে আর আপনার ব্যবহারগুলো বিরক্ত লাগত। বাট কখন যে আপনাকে আর আপনার ব্যবহারগুলোতে আমি আসক্ত হয়ে গিয়েছি। প্লিজ জজ, মাফ করুন আমায় আপনার সাথে এতদিন খারাপ ব্যবহারের জন্য। ছলো ছলো চেক নিয়ে কথাগুলো বললাম আমি। মেঘার কথাগুলো শুনে কেন আজ নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক পুরুষ মনে হচ্ছে অভ্রের। হ্যাঁ, সে পেরেছে মেঘার মনে তার জায়গা করে নিতে। হেরে যায়নি সে। নিজের নিখুঁত ভালোবাসার উপর তার বিশ্বাস ছিল।
বিশ্বাস ছিল একদিন না একদিন মেঘা তার ভালোবাসাটা বুঝবে এবং সত্যিকার ভালোবাসা উপলব্ধি করতে পারবে। আর মেঘা সেটা পেরেছে। অভ্র কিছুটা এগিয়ে গিয়ে মেঘার সামনে দাঁড়াল। মেঘনার চোখের কোণে জমে থাকা মুক্তোর ন্যায় জল কণা সযত্নে মুছেছিল। অভ্রের স্পর্শে কিছুটা কেঁপে উঠল মেঘা। চোখ বুজে ফেলল মেঘা। অভ্র নিচের ঠোঁট কামড়ে মেঘাকে পর্যবেক্ষণ করতে লাগল। যদিও এ নাগাদ 3 বার সে মেঘাকে পর্যবেক্ষণ করে ফেলেছে। মেঘার কপালে এসে পড়া ছোট ছোট চুলগুলো মৃদু বাতাসে দুলছে। তা দেখে সহ্য হল না অভ্রের। চুলগুলো কানের পিঠে গুজে দিল। চোখ মেলে তাকালো মেঘা। কান্নার ফলে চোখের কাজল হালকা চেপটে গিয়েছে চোখের চারিপাশে। কানি নখ দিয়ে চোখে লেপটানো কাজল মুছে দিল অভ্র। মেঘলা এদিকে মুগ্ধ চোখে অভ্রকে দেখে চলেছে। মুচকি হাসির ফলে অভ্রের ডান গালে টোল পড়ছে। মুচকি হাসি দিয়েই মেঘাকে খুন করার সাহস রাখে অভ্র। সিল্ক চুলগুলোর কয়েকটা চুল এসে কপালে পড়ছে। নীল টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজারে বেশ মানিয়েছে অভ্রকে। বেশ মায়াবী লাগছে আজ অভ্রকে। অভ্র আগেও যেমন ছিল আজও তেমন। আগে অভ্র ভালো লাগত না মেঘার, কিন্তু এখন খুব ভালো লাগে। তার কারণ ভালোবাসা। অভ্রকে হঠাৎ করেই জড়িয়ে ধরল মেঘাকে। অভ্রের বুকে মাথা রেখে যেন অসীম সুখ খুঁজে পায়। শান্তিতে দুচোখ বন্ধ আসে। এমন শান্তি সে কোথাও পায় না, শুধুমাত্র নামাজ ছাড়া। অভ্র তাকে দুহাতে বুকের সাথে মিশিয়ে নিল। দুজনেই চোখ বন্ধ করে ভালোবাসাটা অনুভব করছে। দুজন দুজনকে খুব করে পেতে চাইছে। দু মন মিশে একটি হয়ে গেছে। আজ দুজন পবিত্র ভালোবাসায় পরিপূর্ণ হল। প্রায় 5 মিনিট পর দুজনের ঘোর ভাঙল। দুজন দুজনেকে ছেড়ে দূরে সরে দাঁড়াল। লজ্জায় মেঘার গাল দুটো কেমন গলুমলু হয়ে গেছে। তা দেখে টেডি স্মাইল দিল অভ্র। অভ্র মেঘার হাত ধরে ধীর পায়ে একটু এগিয়ে দোলনায় বসল। আজ আমি তোমাকে কিছু বলতে চাই মেঘা, যা তোমাকে জানা উচিত। তুমি প্লিজ আমার সব কথা শুনবে মন দিয়ে। অভ্রের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়াল মেঘা। তোমার আগেও আমার জীবনে একজন এসেছিল। খুব ভালোবাসতাম তাকে খুব। তখন সবে অনার্স ফাইনাল ইয়ারে উঠেছি। এর কিছুদিন পর অনার্স ফার্স্ট ইয়ারের নবীনবরণ উৎসবে হাজার ছেলে মেয়ের মাঝে চোখ গেল একটা নীল শাড়ি পরিহিতা মেয়ের উপর। তৎক্ষণাৎ আমি থমকে গেলাম। চোখ দুটো তার দিকেই স্থির। কিছুক্ষণ পর মাইকের আওয়াজে ধ্যান ভাঙল আমার। মেয়েটার মুখের হাসির দেখেই প্রথম দিনেই তার প্রেমে পড়ে গেলাম। যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। এভাবে বেশ কয়েকদিন মেয়েটাকে ফলো করলাম। বন্ধুবান্ধব আমার কাণ্ডে খুব অবাক। কারণ ভার্সিটির মেয়েদের বড়সড় ক্রাশ ছিলাম আমি। সেই সুবাদে অনেক প্রপোজ পেয়েছি, বাট কাউকেই অ্যাকসেপ্ট করিনি। কারণ আমার এসবে ফিলিং আসতো না। বাট সেই মেয়েটাকে দেখে অন্যরকম ফিলিং হয়েছিল। হঠাৎ একদিন মেয়েটাকে প্রপোজ করে বসলাম। মেয়েটাও সানন্দে অ্যাকসেপ্ট করল। কারণ সেও আমাকে মনেমনে পছন্দ করল। চলতে লাগলো আমাদের প্রেম। প্রতিদিন ভার্সিটিতে দেখা করা, মাঝে মাঝে ঘুরতে যাওয়া। প্রতিদিন রাত 12টা-1টা পর্যন্ত ফোনে প্রেমালাপ করা। এইভাবে 1 বছর চলে গেল। শ্রুতির উপর আমি আস্তে আস্তে আরো দুর্বল হয়ে পড়লাম। হঠাৎ একদিন আমাকে এসে বলল আমার সাথে সে আর সম্পর্ক রাখতে চায় না। কারণ তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। সে তার বাবা মার কথা ফেলতে পারবে না। আমি বলেছিলাম সমস্যা নেই, আমি তোমার বাবা মায়ের সাথে কথা বলব। কিন্তু সে এতে কিছুতেই রাজি না। কারণ তার বাবা নাকি আমাদের এই সম্পর্ক মেনে নিবেন না। অনেক বোঝানোর পরেও সে নারাজ। সেদিনের পর থেকে শ্রুতির সাথে অনেক কন্ট্রাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। প্রায় আধ পাগল হয়ে গিয়েছিলাম। কি করব না করব, কিভাবে শ্রুতির দেখা পাবো এ নিয়ে। হঠাৎ একদিন রাতে আমার বন্ধু রাজীব ফোন দিয়ে বলতেছে শ্রুতি পালিয়েছে। তাও আমারই ঘনিষ্ঠ বন্ধু রায়হানের সাথে। আমার মাথায় বাজ পড়ল। হাত থেকে ফোনটা পড়ে গেল। স্তব্ধ হয়ে গেলাম। শ্রুতি আমাকে ঠকালো।
তার সাথে আমার বন্ধু রায়হান ও। কিভাবে পারল তারা কিভাবে? সেদিনের পর খুব ভেঙে পড়েছিলাম। বাট সেটা ভিতরে ভিতরে। বাইরে থেকে নিজেকে খুব শক্ত প্রমাণ করেছিলাম। শ্রুতিকে ঘৃণা করতে শুরু করলাম শ্রুতিকে। ভেবেছিলাম জীবনে আর কারো মায়ে জড়াব না। শ্রুতির মতো মেয়েদের ঘৃণা করতাম আমি। কিন্তু না, তার কয়েক বছর তুমি এলে আমার আধার দুনিয়ায় আলো হয়ে, ভালোবাসার রাঙানো প্রদীপ হয়ে। প্রথম প্রথম তোমার বাচ্চামোগুলো দেখে খুব রাগ হতো। বাট ঠিক মনের অজান্তেই তোমায় ভালোবেসে ফেলেছি তা আমি সেদিন বুঝছি যেদিন তুমি রশিদের হাত ধরে ফুটপাতের রাস্তায় হাঁটছিলে। খুব রাগ হয়েছিল আমার। সেদিনের পর থেকে অলওয়েজ আনার শুধু তোমার কথাই মনে পড়ত, শোনে স্বপনে জাগরণে তুমি ছিলে। আস্তে আস্তে অনুভব করলাম আমি তোমায় ঠিক কতটা ভালোবাসি। যদিও জানতাম তুমি হৃদ নামের বেঈমানকে ভালোবাসো, এটাও জানতাম হৃদ তোমায় ভালোবাসে না। ফার্স্ট নাটক করছিল তোমার সাথে। কথাগুলো বলেই বড় শ্বাস নিয়ে বিরতি নিল অভ্র। আমি অবাক হয়ে অভ্রের কথাগুলো শুনছিলাম। অভ্রের কষ্টটা আমি অনুভব করতে পারছি, কারণ আমি ওই একই কষ্টের সাথে পরিচিত। খুব করে পরিচিত। আমিও যে ঠকেছি। হ্যাঁ, ঠকিয়েছে আমায় হৃদ ভাইয়া। তুমি জানো হুট করে তোমাকে কেন বিয়ে করেছি? না তো। অবাক হয়ে বললাম আমি। তার কারণ হৃদ। হৃদ আমাকে হুমকি দিয়েছিল তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয়ার। যেদিন তোমরা তোমাদের নানু বাসা গিয়েছিলে সেদিন আমাকে হুমকি দিয়েছিল হৃদ। তাই তার পরের দিনই সুযোগ বুঝে তোমায় বিয়ে করি। কারণ সেদিন হৃদ বাসায় ছিল না। আমি চাইনি তোমাকে হারাতে। তোমাকে হারানোর ভয় আমার মনে জেঁকে বসেছিল। তাই ওই সময় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ওই কাজটা করতে বাধ্য হই। সরি বউ। কান ধরে দুষ্ট হেসে বলল অভ্র। অভ্রের মুখে বউ ডাক শুনে আমার মনে এক অসাধারণ ভালোলাগার শিহরণ বয়ে গেল। এ কেমন এক মিষ্টি অনুভূতি। হৃদ ভাইয়া এতটা খারাপ? খুব রাগ লাগছে তার উপর। এখন আবার আমার বোনের ঘাড়ে চেপে বসেছে। আল্লাহ, তুমি মিঠির মাথা থেকে এই হৃদ নামে ভূত নামাও। হুম হয়েছে, আর সরি বলতে হবে না। আগে এসব বলতে এমন কিছুই হতো না। না, আমি আপনাকে আমার জীবনের ভিলেন মনে করতাম। মুখ ফুলিয়ে বললাম আমি। আমার কথায় খিলখিল করে হেসে চলেছে অভ্র। আমি অভ্র হাসি মুগ্ধ হয়ে দেখছি। হঠাৎ তার গাল স্পর্শ করলাম। হাসি থেমে গেল অভ্রের। আমার কোমরের হাত রেখে তার কাছে টেনে নিল। তার চোখ দুটো আমার চোখ দুটোয় আবদ্ধ। দুজনের মাঝে 1 ইঞ্চিও দূরত্ব নেই। সব দূরত্বের অবসান ঘটেছে আজ। আচমকা আমার ঠোঁটে তার ঠোঁট দুটি চেপে ধরল। কেঁপে উঠলাম। কিছুক্ষণ থম মেরে থাকলাম। বাট অভ্রের ভালোবাসাময় স্পর্শে দমে থাকতে পারলাম না। খুব যত্নে তার ভালোবাসাময় স্পর্শগুলো অনুভব করতে লাগলাম। প্রায় 5 মিনিট পর মেঘার ঠোঁট ছেড়ে বর্বর শ্বাস ছাড়ছে অভ্র। সাথে মেঘাও। অনেকদিন পর অভ্রের তৃষ্ণাত্ম হৃদয় তার তৃষ্ণা মেটাতে পেরেছে। নতুন করে তার শুভ্রপরীকে অনুভব করছে অভ্র। এই চাঁদনি রাতে প্রিয় মানুষের পাশে বসে আছি। একটা রোমান্টিক গান তো গাইতেই পারি, তাই না? বলল অভ্র। অভ্রের কথায় মুচকি হাসলাম। আমার সাথে তোমাকেও গাইতে হবে, বলল অভ্র। হুম। মেঘা বাঁচতে শিখেছে মন তোমাকে পেয়ে। তোমারই ভাবনায় পাই সুখ কুড়িয়ে। বাঁচতে শিখেছে মন তোমাকে পেয়ে। তোমারই ভাবনায় পাই সুখ কুড়িয়ে। অভ্র, জানি না কিভাবে হয়ে গেছি তোমার। তোমারই ছোঁয়া মন চায় বারে বার। চলে না চলি পথ দুজন মিলে। মেঘা, চেয়েছি পেয়েছি থেকো মন গহীনে। তারে না, বাঁচে না মন তুমি বিহনে। অভ্র, চেয়েছি পেয়েছি থেকো মন গহীনে। পারে না, বাঁচে না মন তুমি বিহনে। বাকিটুকু নিজের দায়িত্ব শুনে নেবেন। গানটা গাইছে আর দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আকাশে আজ হাজারো তারার মেলা বসেছে চাঁদকে উদ্দেশ্য করে। গোল মালার ন্যায় রূপলি চাঁদটা অনবরত মিটি হেসে চলেছে। চাঁদের রূপলি আলো খানিকটা এসে পড়েছে দুজনের মুখে।
মৃদু বাতাসে উড়ে চলেছে মেঘার লম্বা চুলগুলো। এ যেন এক অমায়িক সুন্দর সুখময় মুহূর্ত। মেঘাকে কোলে নিয়ে ছাদ থেকে রুমে এলো অভ্র। রুমে ঢুকেই একদফা সারপ্রাইজ পেল অভ্র। দুষ্ট হেসে চোখ মেরে মেঘাকে বিছানায় বসিয়ে চোখে চোখ রেখে বলল, বাহ, আমার বউ তো দেখি এক ধাপ এগিয়ে আছে। এর আগে বাসর তো তোমার জন্যই হয়নি, তাই আজ নিজ হাতে বাসরঘর সাজিয়েছে। আমি কিন্তু সারপ্রাইজ। লজ্জায় মাথা নিচু করে আছি। লোকটা পারেও বটে। বেলাজ বেশরিম্মা কোথাকার। মেঘার পাশে বসে মেঘার কানের দুল খুলতে লাগল অভ্র। মেঘলা যেন লজ্জায় মিয়ে গেল। তারপর মেঘাকে আস্তে করে শুয়ে সেও মেঘার উপর সমস্ত ভার দিয়ে শুয়ে মেঘনার ঘাড়ে মুখ গুজে দিল। ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে লাগল মেঘার ঘাড়, মুখ, গলা। মেঘা অভ্রের টি শার্ট খামছে ধরে চোখ বুজে অভ্রের স্পর্শ অনুভব করছে। কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসে বলল, মেয়াই। অভ্রের কথায় কোনো রেসপন্স করল না মেঘা। অভ্র বুঝে নিল নীরবতা সম্মতির লক্ষণ। অতঃপর দুজন ডুবে গেল দুজনাতে। পূর্ণতা পেল আজ দুজনের ভালোবাসা। আর অন্যদিকে রিহান, আমি আপনাকে নয় মুহিতকে ভালোবাসি। অনেক দিন মুহিতকে ওর মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য আপনার সাথে নাটক করেছি। আই এম রিয়েলি সরি, প্লিজ আমায় ক্ষমা করে দিন। মিনতি কণ্ঠে কথাটা বলল নীলা। আমি সব জানি নীলা, তোমার আগে আমাকে সবই বলেছিল মেঘা। 3 দিন আগে আমাকে সব খুলে বলেছে। রিহানের এমন কথায় চমকে উঠল খানিকটা নীলা। কি, মেঘলা আপনাকে এইসব কথা বলেছে? জি ম্যাডাম, তবে মুহিত কিন্তু তোমাকে আসলেই অনেক ভালোবাসে। সেটা আমি জানি, বাট লোকটা মুখে স্বীকার করতে চায় না। আপনার পরিবারকে কি বলে বোঝাবেন তাহলে? তার এই বিয়ের জন্য কত আশা করে আছে তারা। ঠিক আছে, আমি বলছি এখন আমার তোমাকে ভালো লাগে না, তাই বিয়ে ক্যান্সেল। তারা অবশ্য অনেক রাগারাগি করেছে, তবে আমার কথাই তাদের কাছে শেষ কথা। সরি, আমার জন্য আপনাকে কত কিছুই না ফেস করতে হচ্ছে এখন। হ্যাঁ রে পাগল, সরি বলার কিছু নেই। তোমাদের দুজনকে একসাথে দেখলে আমি অনেক খুশি হব। তোমরা সুখী হও। মলিন হেসে কথাটা বলল রিহান। আপনিও সুখী হন, দোয়া করি। আপনার উপকার কখনো ভুলব না আমি। অনেক ভালো আপনি। যে মেয়ে আপনাকে পাবে সে আসলেই 24 ক্যারেট সোনার পাওয়ার মতো লাকি হবে। কথাটা হেসে বলল নীলা। মলিন হেসে উত্তর করল রিহান। আচ্ছা তাহলে বাই, ওকে, গুড নাইট। ওপাশ থেকে ফোন কল কাটার আওয়াজের হাফ ছাড়ল রিহান। বুকটা মোচড় দিয়ে উঠছে। ভালোবাসার মানুষ আসলেই তার ভাগ্যে নেই। নীলাকে খুব ভালোবেসে ফেলেছিল রিহান। খুব করে চেয়েছিল নীলাকে নিজের করে পেতে। নীলার নীল দুটো চোখের প্রেমে পড়েছিল আসলে রিহান। মেঘার কাছে নীলার আর মুহিতের কথা শুনে তার অক্ষর হৃদয় কাছের ন্যায় ভেঙে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। তবুও সে নিজেকে সামলে নিয়েছে। সে চায় তার ভালোবাসার মানুষটা ভালো থাকুক। কিন্তু কিছু মানুষের ভালোবাসা আসলে পূর্ণতা পায় না। তাদের মধ্যে হয়তো আমিও একজন। মলিন হেসে আকাশের দিকে চেয়ে কথাগুলো ভাবছে রিহান। অতঃপর এভাবে কেটে গেছে 1 মাস। নীলা আর মুহিত, সাথে মিঠি আর হৃদের বিয়ে। সবাই আজ খুব খুশি। হৃদ নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছে এরই মাঝে, কিন্তু মিঠিকে এখনও ভালোবাসতে পারেনি সে। মিঠি খুব চেষ্টা করছে হৃদের ভালোবাসা পাওয়ার। নীলা আর মোহিতের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে। ওরাও এখন খুব খুশি। আর এদিকে রিহান কানাডায় চলে গেছে। ওখানে থেকেই জব করবে নাকি। হয়তো ভালোবাসার মানুষটার থেকে পালানোর ধান্দা এটা। পারবে না চোখের সামনে ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখতে। মেঘা আর শুভ্রের দিনগুলো এভাবেই কাটছে ভালোবাসাময়, যেন দুজন দুজনকে ছাড়া অচল প্রায়। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, অন্যরকম প্রেমানুভূতি গল্পটি এখানেই সমাপ্ত হলো। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্পটি শুনে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। গল্প শুনুন আর গল্পকেন্দ্রিক জীবন গড়ে তুলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।